দর্শক, ইস্পাহানি মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাসিরুদ্দৌলা। প্রথমে আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আছেন ডক্টর জাহিদুর রহমান, শিক্ষক, রাজনীতি বিশ্লেষক, আছেন জনাব রেজাউল করিম রনি, লেখক এবং চিন্তক, এবং আছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আজ জুলাই সনদের খসড়া পৌঁছে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, এবং গতকাল আমি দেখছিলাম যে নেত্রকোনায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে নাহিদ ইসলাম বলেছেন যে মৌলিক সংস্কার না হলে জুলাই সনদে স্বাক্ষর করবেন না আপনারা। মৌলিক সংস্কারটা মানে কোন সংস্কার আসলে মৌলিক সংস্কার আপনাদের কাছে? একেবারে আমি খুব স্পেসিফিকভাবে উত্তর চাই আপনার কাছে। মৌলিক সংস্কারের যেই ব্যাপারটা আমরা আগে বলেছিলাম, আমার ঠিক মনে পড়ছে যে আপনার সাথে আরেকদিন মৌলিক সংস্কার আলাপ উঠেছিল। তো সেদিন খুব পরিষ্কার উত্তর ছিল না, এখন তো তারপরে অনেকটা সময় গিয়েছে নিশ্চয়ই। না, মৌলিক সংস্কারের ধারণা কিন্তু, যেমন আমরা মৌলিক সংস্কারে কি কি আছে এই জিনিসগুলো কিন্তু আমরা বারবার রিভাইজ করছি। হ্যাঁ, আমরা ঐকমত্য কমিশনের যে বৈঠকগুলো হচ্ছে, প্রতিটা বৈঠকে আমরা একটা জায়গা থেকে শুরু করছি, আবার যখন দেখা যায় আলাপ আলোচনা হচ্ছে আমরা ছাড় দিচ্ছি, এবং ছাড় দিয়ে কিন্তু আমরা একটা সমন্বয়কামী জায়গায় চলে যাচ্ছি। এখন যে অবস্থাটা আসছে, আজকে যেই চিঠিটা ইস্যু করা হয়েছে, চিঠিতে কিন্তু ওখানে আপনার ভূমিকা উপসংহার সবই আছে, কিন্তু সারগর্ভ কিছু নেই যে কোন কোন বিষয় ঐক্যমত্য হয়েছে এগুলো আপনার লাল কালিতে দাগ দেওয়া আছে। সেক্ষেত্রে ঐক্যমত্যের কোনো পয়েন্ট কিন্তু দেওয়া হয় নাই। ঐক্যমত্যের পয়েন্টগুলো দেওয়া হলে আমরা বুঝতে পারবো। তবে আজকে যে ঘটনাটা আমরা দেখেছি, ঐক্যমত্য কমিশনে আপনার একটি দল ওয়াকআউট করেছেন, দুদক, তারপর কিছু প্রতিষ্ঠানের সাংবিধানিক আপনার নিয়োগ প্রক্রিয়া নিয়ে। তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমরা দীর্ঘদিন ধরে যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, যে অন্তত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তাদের সাংবিধানিক যে অথরিটি আছে সেই অথরিটি নিয়ে কাজ করবে, এবং তাদের যে নিয়োগ প্রক্রিয়া হবে, নিয়োগ প্রক্রিয়াটা কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত হবে না। হ্যাঁ, আমরা দেখেছি সাংবিধানিকভাবে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অনুরোধ করেন অথবা তাকে আপনার একটা লিস্ট পাঠান, সেটা অনুপাতে রাষ্ট্রপতি নিয়োগ দিচ্ছেন। সেটাই তো এখন সেই পদ্ধতিটা তো আমরা পরিবর্তন চেয়েছিলাম। প্রথমত যখন এনসিসিকে আপনার টেবিল থেকে বাদ দেওয়া হলো, তখন কিন্তু আমরা আলোচনার ভিত্তিতে কিন্তু আমরা নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে কিন্তু এনসিসির মতো একটা ধারণার মাধ্যমে সবাই গিয়েছে। এখন যে জায়গাগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো এখনো আলোচনার টেবিলে আছে, আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানগুলো তো সম্ভব। তবে বরাবরের মধ্যে আমরা বারবার যেটা দেখছি, 3 মাস আগে যে পয়েন্ট থেকে শুরু করেছিল, 3 মাস পরে দেখা যায় ওই পয়েন্টটাকে আবার ঘুরে ফিরে এস্টাবলিশ করা হয়েছে। মাঝখানে অনেকগুলো সময় আপনার আলাপ আলোচনার খাতিরে আপনার নষ্ট হয়েছে। ঐক্যমত্য কমিশন আপনি যদি ইভেন প্রধানমন্ত্রীর যে মেয়াদ দেখেন, হ্যাঁ, 2 টার্ম হবে নাকি আপনার এখন একটা গ্রস 10 বছরের মেয়াদে আসছে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যাশা করি, যেহেতু এখন আলোচনা টেবিলে আছে দুদকের মতো প্রতিষ্ঠান, পিএসসির মতো প্রতিষ্ঠান, কিংবা অন্যান্য আপনার যে ন্যায়পাল নিয়োগের মতো যে বিধানগুলো, এই জায়গাগুলো তো ঐক্যমত্য আসার সুযোগ আছে। আর মৌলিক সংস্কারের কথা যদি বলেন, মৌলিক সংস্কার তো আমরা তো নতুন সংবিধান চাই, আমরা গণপরিষদ নির্বাচন চাই। এগুলো নিয়ে আসলে আমরা নতুন সংবিধান না হলে আপনারা জুলাই সনদে না, জুলাই সনদটার আরেকটা রেফারেন্স পয়েন্ট আছে। আমরা কিন্তু বারবার যখন জুলাই সনদ বলছি, জুলাই সনদ কিসের ভিত্তিতে হবে এই প্রশ্নটা কিন্তু আমরা তুলছি। জুলাই সনদ হবে জুলাই ঘোষণাপত্রের আলোকে। জুলাই ঘোষণাপত্র আপনি দিবেন না, জুলাই ঘোষণাপত্রের জন্য তো বারবার সময় চেয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে। জুলাই ঘোষণাপত্র যে সরকার দিবে না, সরকার কি বলছে এখন পর্যন্ত? এখনো কিন্তু বলে নাই। লাস্ট যে আপনার রিভাইজড যে ডকুমেন্টটা সবার কাছ থেকে সরকার রিসিভ করলো, এই ঘোষণাপত্রটা কবে দিবে সরকার কিন্তু এই জায়গায় কোনো ক্লিয়ার কিছু বলছে না। তো এই যে একটা আপনার আমরা দেখেছি যে একটা ধাঁধার মধ্যে রেখে দিচ্ছে যে ঘোষণাপত্র দিবে না, এর কোনো আপনার যথাযথ কোনো উত্তর পাচ্ছি না আমরা। আবার জুলাই সনদ আপনার আগাচ্ছে, আপনি দেখেন যে আজকে যে মিনিমাম যে পয়েন্টগুলো ঐক্যমত্য হয়েছে, এগুলো কিন্তু জুলাই সনদের খসড়া দেওয়া যেতে পারতো। জনাব আলাউদ্দিন, আমাকে মাফ করবেন, কিন্তু আমার সবসময় মনে হয় যে আপনারা কি খুব কঠিন ভাষায় কথা বলেন। মানে এখন বলা হচ্ছে যে মৌলিক সংস্কার না হলে জুলাই সনদে স্বাক্ষর করব না। আমি যদি আপনার কাছে জানতে চাই যে আপনি জুলাই সনদে স্বাক্ষর না করলে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কি হবে? মানে আপনারা এমনভাবে বলছেন যেন জুলাই সনদে স্বাক্ষর না করলে সেটি জুলাই সনদটা আমার জন্য বেশি দরকার, এবং না হলে সেটির জন্য আমি একটা বিপদে পড়ে যাব। এখন বলছেন জুলাই ঘোষণাপত্র না হলে জুলাই সনদে আপনার কি মনে হয় যে সাধারণ মানুষ ঘোষণাপত্র, এই যে সনদ, এগুলোর আসলে আমরা কি বুঝবো? না, এখানে একটা বিষয় আপু দেখেন, সেটা হলো যে এই কনফিউশনটা কেন অ্যারাইজ করছে। আমরা কি ইনকনসিস্টেন্ট কোনো কথা বলছি? আমরা শুরু থেকে বলছি। আপনি বললেন যে মৌলিক সংস্কারের ধারণা আপনাদের অনেকবার আপনারা সেখান থেকে না, মৌলিক সংস্কারের ধারণা আমরা রিভাইজ করি না। আমরা বলছি আমরা যখন আলোচনা টেবিলে গিয়েছি, আলোচনা টেবিলে আমরা বারবার ছাড় দিচ্ছি, আমরা এই পর্যায়ে চাচ্ছি। কিন্তু আমরা যখন দেখছি যে এই মুহূর্তে সবগুলো দল একটা পয়েন্টে আসছে, আসার পর কিন্তু আমরা সেখানে ঐক্যমত হয়েছি। আবার আমাদের চাওয়াটা কিন্তু রেখে দিয়েছি, একটা দীর্ঘস্থায়ী একটা রাজনীতির জন্য চাওয়াটা রেখে দিয়েছি। আপনি হচ্ছে নতুন সংবিধান চাচ্ছেন।
না না, চাওয়াটা ছোট করে নতুন সংবিধান চাবো কেন? আমরা এই সংবিধান যে কোনোভাবেই আপনি যদি যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান, হয় গণপরিষদ নির্বাচন অথবা গণভোটের মাধ্যমে সংবিধান রেটিফাই করতে হবে, এইটাই যথাযথ প্রক্রিয়া। না হলে এখন যেটা হবে, জুলাই সনদ হবে, জুলাই সনদ এর আগে জুলাই ঘোষণাপত্র হবে, সনদের প্রেক্ষিতে হয়তো বা আপনার নেক্সট পার্লামেন্টে গিয়ে আপনার এই সংবিধান রেটিফাই করা হবে। কিন্তু পরবর্তীতে আমরা বারবার বলছি যে এইটা প্রশ্নবিদ্ধ হবে এবং আবারও গণপরিষদের দাবি উঠবে, আবারও গণভোটের মাধ্যমে সবাইকে সাথে নিয়ে একটা সংবিধানের দাবি তো থেকে যাবে। এটা তো আসলে আপনি মুছতে পারবেন না। এই জন্য আমাদের জায়গাটা কনফিউজিং না, বরং আমরা কোথায় দিলেন আমার কাছে ঠিক পরিষ্কার নয়, কারণ ছাড়টা কোথায় দিয়েছেন সেটা আমার কাছে পরিষ্কার না। কারণ আমার মনে হয় যে এর আগে যখন আপনার সাথে আমার বেশ 1-2 মাসের উপরে হবে আপনার সাথে আমার কথা হয়েছে, তখন আমার মনে হয়েছে যে আমি একই বক্তব্যই মনে হয় শুনেছিলাম। আর আরেকটি বিষয় যে জনাব নাহিদ ইসলাম যেটি বলেছেন, যদি আমি ঠিক না হই আমাকে ঠিক করে দিবেন, পিআর পদ্ধতি নিয়ে যদি ঐকমত্য না হয় তাহলে জুলাই সনদে স্বাক্ষর হবে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ আছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে জুলাই সনদ হওয়ার পর নির্বাচনের বিষয়ে আলোচনা হবে। আজ সকালেই সার্কিট হাউসে জামালপুরে তিনি এই কথাগুলো বলেছেন। তার মানে হচ্ছে যে উচ্চ কক্ষের যে নির্বাচন সেটি পিআর পদ্ধতিতে হতে হবে এবং সেটি না হলে আপনারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না এবং জুলাই সনদ না হলে আপনারা নির্বাচনের বিষয়ে আলোচনা করতে রাজি না। তাই একটা বিষয় আমি একটু আবার ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হলো যে আপনি খুঁজে পাচ্ছেন না যে আমরা কোন কোন জায়গায় ছাড় দিয়েছি, তাহলে আমাদের ঐক্যমত্য কমিশনে যে না খুঁজে পাচ্ছি না, আপনি যদি দর্শকদেরকে পরিষ্কার করে বলেন যে এই জায়গাগুলো থেকে আমরা সরে এসেছি বা এই জায়গায় আমরা ছাড় দিয়েছি। আপনি যেটা পিআর পদ্ধতির নির্বাচনের কথা বললেন, পিআর পদ্ধতির নির্বাচনে কিন্তু এনসিপি একটা আপনার লজিক্যাল গ্রাউন্ডে আছে। আপনি জানেন যে এখানে একটা এক্সট্রিম গ্রাউন্ড আছে যে পুরো নির্বাচন হবে পিআর পদ্ধতিতে, এখানে আরেকটা এক্সট্রিম গ্রাউন্ড আছে যে কোথাও পিআর পদ্ধতি অ্যালাউ করা হবে না। মানে আমাদের যে গ্রাউন্ডটা সেটা হলো যে পিআর একটা দাবি তো আছে, দাবি আছে, আমরা এই করছি মিনিমাম উচ্চকক্ষ যদি হয় তাহলে উচ্চকক্ষে পিআর হতে হবে, নিম্নকক্ষ যদি আপনার উচ্চকক্ষ যদি না হয় তাহলে নিম্নকক্ষ কিন্তু নিম্নকক্ষ পিআরের দাবি আছে। কমিশনের আলোচনায় যে পিআর পদ্ধতি ছিলই না সেটি তো আপনি জানেন নিশ্চয়ই। কমিশনের আলোচনায় পিআর পদ্ধতি, জি, ওনাদের অরিজিনাল যে এজেন্ডা সেখানে পিআর পদ্ধতি ছিল না। উচ্চকক্ষে শুরুটাই পিআর পদ্ধতি এজেন্ডা ছিল শুধু উচ্চকক্ষের বিষয়, উচ্চকক্ষ এবং আপনি যদি নারীর ক্ষেত্রে দেখেন এখানে এই বিষয়টা কিন্তু এখনো কোনো দলে সুস্পষ্ট কোনো রূপরেখা দিতে পারেনি। নারীর ক্ষেত্রে কিন্তু আমাদের একটা স্পষ্ট বিধান আছে, যদি আপনার সরাসরি ভোটে নির্বাচনের এখন পর্যন্ত গ্রহণযোগ্য কোনো পদ্ধতি কেউ একমত হতে পারেননি, কেউ আপনার ফয়সালা দিতে পারেননি, তো সেক্ষেত্রে কিন্তু এই দাবিটাও আছে, তাহলে আপনার যেই সংসদে নিম্নকক্ষে যারা যত শতাংশ ভোট পাবে সে অনুপাতে আপনার নারীর আসনটা আপনার বন্টন করে দেওয়া হবে। আচ্ছা, এই বিষয়ে আলোচনা মানে পিআর এর কিন্তু অনেকগুলো মানে গ্রাউন্ড আছে, একটা হলো উচ্চকক্ষ পিআর, একটা হলো নিম্নকক্ষ পিআর, আর একটা হলো যে নারীর আসনের পিআর। আপনার কি মনে হয়, আমি শুধু হ্যাঁ নাতে উত্তর চাই, আপনার কি মনে হয় যে এই বক্তব্যে আপনারা থাকতে পারবেন? এই যে যেটি বলেছেন যে যদি পিআর পদ্ধতি না হয় তাহলে জুলাই সনদে স্বাক্ষর করব না, যদি জুলাই সনদ না হয় তাহলে আমরা নির্বাচনে যাব না, আপনার মনে হয় যে এই উচ্চকক্ষে পিআর পদ্ধতি না হলে উচ্চকক্ষ দরকার নেই? ছাড় দিয়ে আসতে হবে মনে হয়? না, উচ্চকক্ষে ছাড় দেওয়ার কিছু নেই, পিআর না হলে উচ্চকক্ষের কি দরকার আছে? আপনি একটা নিম্নকক্ষের এক্সটেনশন আমি আপনার কাছে আবারও আসবো আলাউদ্দিন। জনাব রেজাউল করিম রনি, আপনার কাছে যেতে চাই। খুব সহজ আমি একটি প্রশ্ন করতে চাই, কারণ এত আলোচনার ভিড়ে আমার মনে হচ্ছে যে আমরাও হারিয়ে যাচ্ছি যে জুলাই অভ্যুত্থানের 1 বছর হয়ে গেল। তো 1 বছর পর এসে যদি আমি আপনার কাছে জানতে চাই যে এই যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিলেন, যাদের মধ্যে বেশিরভাগ ছিলেন শ্রমজীবী মানুষ, যাদের মধ্যে বেশিরভাগ ছিলেন শিক্ষার্থী এবং 18 বছরের নিচে, তাদের মূল চাওয়া কি ছিল? কেন তারা রাস্তায় নেমে এসেছিলেন? আপনার কি মনে হয়? যদি আমি খুব সহজভাবে জি, ধন্যবাদ। যে যেখান থেকে শুনছেন আমাকে সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, অভ্যুত্থান কোনো আকাঙ্ক্ষার মধ্য দিয়ে হয়নি এবং এই অভ্যুত্থানটা গণ অভ্যুত্থানটা হাসিনা পতনের আন্দোলনও ছিল না, আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে হাসিনার পতন হয়েছে। মানে অভ্যুত্থানটা নিজেই নিজের কর্তাসত্তা আকারে হাজির হয়েছে, কারণ অভ্যুত্থানের পুরো সময়টায় প্রতি মুহূর্তে আন্দোলন ব্যাহত হওয়ার বা আন্দোলন থেমে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কেউ না কেউ এটা পিক করছে। ফলে এইটা একটা অর্গানিক এবং এটার মধ্যে এই যে দেখেন সমন্বয় আজকে আমরা দেখতেছি, তাই না, ঘরে ঘরে সমন্বয় তৈরি হয়েছিল। ফলে এই আন্দোলনটা আপনি ধরেন ওই বিগত সময়ের একটা নেতৃত্বমুখী একটা এজেন্ডা ঠিক করা, একটা লক্ষ্যে আমরা পৌঁছাবো, তারপরে আন্দোলনের নামলাম রাস্তায়, এরকম না। এবং এটা একটা কমপ্লিটলি একটা ইভেন্ট এবং ঐতিহাসিক ইভেন্ট কেন? কারণ এটা হলো এটা যে কারণে এটা শুরু হয়েছিল, এটা এই কারণকে ওভারকাম করে গিয়ে হাসিনাকে ফালাই দিছে। ফলে এইটা হাসিনা পতনের কোনো আন্দোলন ছিল না, আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে হাসিনা পতন হয়েছে। এই কথাটা যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝবো যে এই আন্দোলনের মধ্যে মানে আন্দোলন শুরু করার আগে কোনো দাবি দেওয়া আকাঙ্ক্ষার ভিত্তিতে এটা হয়নি। কিন্তু আমরা কোন ধরনের রাষ্ট্র দেখতে চাই না তার বিরুদ্ধে জেনজি রায় দিয়েছে। এই জন্য আমরা বলতেছি এই আন্দোলনের কোনো রাজনীতি ছিল না,
থাকলে একটা দল গঠন করা দরকার হইতো না আন্দোলনের পরে। কিন্তু এই আন্দোলনের যে স্পিরিট, যেটাকে আমরা বলি যে কোনো ইতিহাসের চালিকা শক্তি, এই স্পিরিটের আলোকে একটা রাজনীতি আমাদের লাগবে। এই জন্য 5 তারিখটা বাংলাদেশের প্রত্যেকটা বিদ্যমান রাজনৈতিক দল, ইভেন নতুন দল, তাদের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। আমরা ক্যাডার ভিত্তিক রাজনীতি দেখতে চাই না, আমরা এমন রাজনীতি দেখতে চাই না যে রাজনৈতিক দল ক্ষমতার মালিক থাকবে, মানে রাষ্ট্রীয় ক্ষমতার সাথে দলের সম্পর্ক থাকবে, জনগণের থাকবে না। আমরা এমন কোনো রাজনৈতিক সংস্কৃতি দেখতে চাই না যে জনগণের গায়ে হাত তুলবে। আমরা এমন কোনো রাজনৈতিক সংস্কৃতি দেখতে চাই না আমি ভিন্ন মত পোষণ করলে আমাকে গ্রেফতার করা হবে, গুম করা হবে, হ্যাঁ আমাকে সোশ্যাল মিডিয়াতে অকথ্য ভাষায় গালিগালাজ করা হবে, আমার পিছনে 1000 বট আইডি নেমে যাবে। আমরা অনুভূতির রাজনীতি দেখতে চাই না। আমরা কোনো একটা চেতনাকে বিশেষায়িত করে তারপরে একটা বিশাল একটা হুজুক তৈরি করে, হ্যাঁ জনমতকে মেনোভারিং করে আমরা কোনো একটা শাসন দেখতে চাই না। ফলে আমরা একটা নাগরিক ভিত্তিক, যেখানে সাধারণ মানুষের জীবন চাওয়া আকাঙ্ক্ষাটা প্রধান হবে, রাজনৈতিক দলগুলো কি চাচ্ছে না চাচ্ছে এটা প্রধান হবে না, এবং রাজনীতিটা হবে একটা সেবামূলক, ফিলেন্থ্রপিমূলক, মানে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। এতদিন ছিল কি পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি। ফলে টোটালি আমরা কি চাই না জেনজি, কারণ এই জেনারেশনটাকে বুঝতে হবে এটা কিন্তু ভার্চুয়াল সোসাইটির জেনারেশন, রিয়েল সোসাইটির জেনারেশন না এই জেনজি জেনারেশন। এবং ভার্চুয়াল সোসাইটিতে এক ধরনের স্বাধীনতা আছে, আপনার আমার পছন্দ হচ্ছে না, ব্লক আউট, দুনিয়াতেই রাখলাম না ওরে, হ্যাঁ নতুন দুনিয়াতে আমার পছন্দ মতো আমি বন্ধু বান্ধব নিয়ে কাটাবো। ফলে এই যে একটা স্বাধীনতার আবহাওয়ার মধ্যে একটা জেনারেশন গড়ে উঠছে, বেড়ে উঠছে। ফলে ও রাস্তায় আর এই ক্যাডারদের দ্বারা মার খেতে চায় না, ও রাস্তায় আর দেখতে চায় না যে ও ওর মতো করে একটা প্রতিবাদ করলো বা ধরুন ওর মতামত পোষণ করলো, এই জন্য সংঘবদ্ধভাবে পলিটিক্যাল ক্যাডার তার পিছনে লেগে গেল, এরকম ও দেখতে চায় না। ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দেখতে চায় না যে এগুলো 100% করাপশনের ভিত্তিতে চলতেছে এবং সে একটা সেবার জন্য গেলে তার খবর হয়ে যাচ্ছে। তো ফলে সে যেই ধরনের একটা দেখেন একটা গ্লোবালি আমেরিকানাইজেশন এক ধরনের হয়ে গেছে এবং টেকনোলজির কারণে। ফলে এই জেনারেশন অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে যতটাই আমরা একটা তৃতীয় বিশ্বের দেশ বলেন, যাই বলেন না কেন, কিন্তু আকাঙ্ক্ষার দিক থেকে, যোগাযোগের দিক থেকে, কমিউনিকেশনের দিক থেকে উন্নত বিশ্বের সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি একটা চরের বাচ্চাও একটা সেলুলার ফোনের মাধ্যমে কিন্তু সে আপনার কি বলে কমিউনিকেট করতে পারে। ফলে এখানে এই যে একটা গ্লোবাল আকাঙ্ক্ষা, হ্যাঁ একটা নাগরিক ভিত্তিক আকাঙ্ক্ষা, এইটা এই জেনারেশনের মধ্যে প্রবলভাবে তৈরি হয়েছিল। ফলে এখন যদি আপনি আমাকে বলেন যে এই যে মৌলিক সংস্কারের কথা আমরা শুনছি, যদি আপনি বুঝে থাকেন যে মৌলিক সংস্কার বলতে আসলে তারা কি চাচ্ছেন, তাহলে এই মৌলিক সংস্কারের ভিতর কি আপনি এই যে যারা অভ্যুত্থানে ছিলেন, যারা জীবন দিয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের যে আকাঙ্ক্ষা আপনি বলছেন যে তারা কি চায়নি সেটি পরিষ্কার, এখন তারা যা চেয়েছে সেটির প্রতিফলন কি আপনি দেখতে পাচ্ছেন? সেটার কোনো প্রতিফলন ফ্রম দ্য বিগিনিং নাই এবং থাকবে না, যেটা স্বাভাবিক। কেন নাই? কারণ হলো এই যে সলিডারিটি তৈরি হইলো কি চাই না এটার বিরুদ্ধে, সেই সলিডারিটি আপনি রক্ষা করলেন না। আপনি প্রথম দিনই আপনি আলোচনা দেখেন, প্রত্যেক দিন আলোচনা হচ্ছে কি নিয়ে, সংস্কার নিয়ে, এবং সংস্কারের কেন্দ্রে কি আছে? ক্ষমতা কাঠামো। জনগণ কোথায়? সেখানে জনগণ যে এখনো সাফার করতেছে সেই বিষয়টা কে দেখভাল করবে? আবার আপনার অভ্যুত্থানের পরে ঘুষ ছাড়া চাকরি হচ্ছে 1 বছরে, এরকম নজির দেখাইতে পারবেন? আপনি জননিরাপত্তা নিশ্চিত করা গেছে, মানুষ সেবা পাচ্ছে, পুলিশ ওয়ার্ক করতেছে, এরকম দেখাইতে পারবেন? হ্যাঁ কিছু কিছু পরিবর্তন হয়েছে, ডেফিনেটলি আমরা কথাবার্তা বলতে পারতেছি, কিছু কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমি বলতেছি জনগণ যেই লেভেলে আশা করছিল, যেই কারণে সে জীবন দিতে শ্রমজীবী নেমে আসছিল, গৃহবধূ নেমে আসছিল, বাচ্চা নেমে আসছিল, সেই সলিডারিটিটার চর্চা তো আপনি করেন নাই। সে কেয়ার, পলিটিক্স অফ কেয়ার ডেভেলপ করছিল 5 তারিখে। আপনি কেয়ারের জায়গা নিয়ে চলে গেলেন কোথায়? আপনি চলে গেলেন হলো ক্যাবিনেট গঠনের আলোচনার মধ্যে। দেখেন পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, মানে এটা থিওরি না, পার্লামেন্টারি ডেমোক্রেসি থিওরি না। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনি 100,000 থিওরি এখানে ঘরে বসে চিন্তা করে নিয়ে আসবেন, প্র্যাকটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয় ক্রমাগত। ফলে এখন আপনি পুরা সংস্কার প্রক্রিয়াটাকে যেরকম একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেছেন, এটা ওয়ার্ক করবে না। আমি একদম আপনার ওপেন রেকর্ড বলতেছি, এটা ওয়ার্ক করবে না। কেন এটা ওয়ার্ক করবে না? কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসি এভাবে ওয়ার্ক করে না। কারণ আপনি আপনার একটা অ্যাজাম্পশন থেকে পার্লামেন্টারি ডেমোক্রেসি কিভাবে ওয়ার্ক করে, প্র্যাকটিক্যালি ওয়ার্ক করে, সেটি নিয়ে আমি আপনার কাছে আসবো। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে যেতে চাই। আমি দেখছিলাম যে একটি গোল টেবিল আলোচনায় অতি সম্প্রতি আপনি অংশগ্রহণ করেছেন, যেখানে আপনি বলেছেন যে বাংলাদেশ এখন একটি গভীর জরুরি অবস্থায় আছে। আপনি উদাহরণ দিয়ে বলেছেন যে বাংলাদেশ শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল ইমার্জেন্সিতে এসেছে এবং কেন শ্বাসকষ্ট সেটা পরে দেখতে হবে যে তার কোথায় সমস্যা, আগে তাকে বাঁচাতে হবে। এবং আপনার মতে সেই বাঁচানোর চিকিৎসা হচ্ছে নির্বাচন দিলে এই কিভাবে বাংলাদেশ বেঁচে উঠবে এবং এই জরুরি অবস্থা থেকে বাংলাদেশ কিভাবে বের হয়ে আসবে? ধন্যবাদ। অনেকগুলো আলোচনা আসলো, আমরা খেয়াল করলাম একটু যদি পেছনে যাই,
এটা একটা গণঅভ্যুত্থান ছিল। রনি যেভাবে বললেন, অনেকে এটাকে বিপ্লব মনে করছেন, এবং এনসিপির একজন প্রতিনিধি আছে, তাই তার সামনে খুব সরাসরি বলছি, তারা একটা গণঅভ্যুত্থানের কাছে এমন কিছু জিনিস চাইছেন, এতটা বেশি কিছু চাইছেন যেটা আসলে একটা গণঅভ্যুত্থানের কাছে চাওয়া যায় না। এবং আমি রনির সাথে একটা জায়গায় দ্বিমত করি, সেটা হচ্ছে শেখ হাসিনার যে ধ্বংসপ্রাপ্ত সিস্টেম সেটাকেই পুরো পাল্টে দেওয়ার জন্য জেনজি নেমেছে ইন জেনারেল, আমার কাছে তাও মনে হয় না। আমরা একটু পেছনে যদি যাই, খেয়াল করবো জুলাই মাসের শুরুর দিকের সময়গুলোতে পেটানো হলো, শেখ হাসিনা রাজাকার বলার পর স্টুডেন্টরা নামলো, টিএসসিতে পেটানো হলো, কিছু ছবি আমাদের সামনে আসলো, কিছু নারী, রক্তাক্ত নারী আছেন, নারীদেরকে পেটানো হলো, পরের দিন মানুষ নেমে গেল, এবং সেদিন সাইদ মারা গেলেন, তার একটা ভিডিও পাওয়া গেল। এরকম নিরস্ত্র একটা মানুষকে ব্রুটালি কিল করেছে, দ্যাটস মোর দ্যান এনাফ রিজন। আমি বলছি, শ্রদ্ধা রেখেই বলছি, জেনজিরা ফেসবুকেও শেখ হাসিনার বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছে, শেখ হাসিনা তো দানবে পরিণত হয়েছেন 2024-এর জুলাইতে না, ওনার বিরুদ্ধে আমাদের দীর্ঘ অ্যাক্টিভিজমের হিস্ট্রি আছে, সুতরাং আমরা খুব খুঁটিনাটি জানি কবে থেকে উনি কি হয়েছেন, কি করেছেন না করেছেন। এখন তার যাবতীয় মানবাধিকার লঙ্ঘন, তার গুম, তার বিচার বহির্ভূত হত্যা, তার কাস্টোডিয়াল টর্চার, তার আরবিট্রারি ডিটেনশন, কোনো কিছু নিয়ে জেনজিরা ফেসবুকে কিছু লেখে নাই, একটা নিউজ শেয়ারও করে নাই। 18 সালে যে জেনজিরা মোটামুটি বোঝার বয়সে ছিলেন, যাদের আজকে বয়স 25-26, তারা 18 পার হয়েছেন, 18 যে নির্বাচনে একটা ডাকাতি হয়েছে, আপনি ফেসবুকে পেছনে ঘুরে গিয়ে দেখেন একটা স্ট্যাটাস কেউ দিয়েছিল কিনা, দেয়নি, মোস্ট অফ দেম দেয়নি। আসলে কতগুলো স্পন্টেনিয়াস ঘটনা তৈরি হয়। মুক্তিযুদ্ধে কোনো একটা ছেলে, আমি ব্যক্তিগতভাবে একজনের কথা জানি যিনি মুক্তিযুদ্ধে যান নাই, ইয়াং ছিলেন, ওনার সাহস হচ্ছিল না, একদিন বাজারে এসে নির্বিচারে গুলি করে অনেক মানুষকে হত্যা করে, জাস্ট ওই হত্যাকাণ্ড দেখে যুদ্ধে চলে গেছেন। একজন মুক্তিযোদ্ধার গল্প আমি শুনছিলাম। তো ওনার কাছে কারণ কি, উনি চোখের সামনে এই হত্যা দেখলেন এবং নিজ হাতে কবর দিয়েছেন তাদেরকে, তারপর বুঝলেন যে আমি আর বসে থাকবো না। অথচ বাংলাদেশের বৈষম্য উনি জানেন, মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে জানেন, বিভিন্ন জায়গায় পাকিস্তান বাহিনী হত্যা করছে উনি জানেন, উনি জান নাই, ওনার সামনে এই ঘটনাটা অনেকে নিয়ে গেছে। সেই কারণে আমি বলছি, আসলে কারণগুলোকে আমরা খুব জেনারেলাইজ করছি। জহির রাহের সময়ের প্রয়োজনে আমার একটা গল্প লিখেছেন মুক্তিযুদ্ধ নিয়ে। ওখানে মুক্তিযোদ্ধারা কেন মুক্তিযুদ্ধ করছে বলে সেক্টর কমান্ডারের সামনে একরকম জবাব দেয়, যেই জবাবগুলো আমরা শিখি, আমি পাকিস্তানিদের শোষণ থেকে বাঁচানোর জন্য, স্বাধীন হওয়ার জন্য। ভেতরে এসে নিজেদের মধ্যে যখন আলাপ করে, ওর মধ্যে এমন কারণও আছে যে চোর গন্ডা বদমাশদেরকে পাছায় লাথি মারতে চায়, ঠিক এই শব্দটাই ওখানে আছে, আমি উল্লেখ করলাম। ঠিক একইভাবে ধরুন যাত্রাবাড়িতে যখন অনেক হিউম্যান হলারের শ্রমিকরা ফাইট করেছে মাদ্রাসা ছাত্রদের সাথে, ওর কারণ ছিল চাঁদাবাজিতে অতিষ্ঠ ছাত্রলীগকে দিয়ে। ওর এই একটাই কারণ, শেখ হাসিনা কাকে আরবিট্রারি ডিটেনশন দিচ্ছে, কোথায় কাকে গুম করছে, ওকে তো করছে না, ওর ওটা গায়ে লাগে নাই। যখন গায়ে লাগছে, এক একজনের এক এক কারণ নিয়ে নেমে আসে। ভ্যাট মুভমেন্টের বিরুদ্ধেও জেনজিরা ইয়াঙ্গার অবস্থায় নেমেছিল না, ওরা রাষ্ট্রের অন্য কিছু না, ওটা ওর গায়ে লেগেছে বলে নেমেছে। এবার আমি মনে করি শেখ হাসিনার ব্রুটালিটি একটা বিরাট কারণ টু ট্রিগার, তারা অনেকে নেমে গেছেন এই কারণে। বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তো আসলে প্রথম দিকে এই যে কোটার যে সমস্যা হলো, বৈষম্য বিরোধী আন্দোলন যে বিসিএস পরীক্ষার জন্য নামলো, সেখানে তো তারা শুরুতে কার্যকর ছিলেন না মোটা দাগে, তারা ওভারওয়েলমিংলি নামলেন। এবং কিছু আপার সোশিও ইকোনমিক ক্লাসের পিপলের যে প্রাইভেট ইউনিভার্সিটি, তারা ইনভলভ হলো মূলত এই হত্যাকাণ্ড দেখে। তারা শেখ হাসিনার জীবনে এদের অনেকের পিতা সুবিধাভোগী ছিলেন, শেখ হাসিনা প্রবলেম তৈরি করেছেন, কিন্তু শেখ হাসিনা তো কিছু মানুষের জন্য সুবিধাও তৈরি করেছিলেন। সরকারি চাকরি যারা করেন, তার পার্টির সাথে জড়িত লোকজন, বেশ কয়েক কোটি, 1-2 কোটি মানুষ তো যথেষ্ট ভালো ছিল। যারা রাস্তায় নেমেছে, অনেকের পিতা কিন্তু ওই সুবিধা পেয়েছে, এবং ওই সুবিধা উনি যে স্টুডেন্ট নেমেছে সে কিন্তু সেই সুবিধা গ্রহণও করছিলেন। কিন্তু হঠাৎ করে এই ঘটনাটা যখন ঘটলো, সেটা তাদেরকে ওইভাবে নিয়ে গেল। সেজন্য আমি যদি মনে করি একটা কালেকটিভ চিন্তা ছিল যে আমি শেখ হাসিনা যে ব্যবস্থা কায়েম করেছেন তার বিরুদ্ধে দাঁড়াবো, আমি মনে করি এতে খুব বেশি জেনারেলাইজেশন আছে। কিছু মানুষ ওভাবে চিন্তা করেছে, কিন্তু এই জায়গাগুলো অনেক অনেক রকম আলাদা অনেকের ক্ষেত্রে। এখন আমি ছোট ছোট ঘটনার এক একজনের ক্ষেত্রে কারণ এক এক রকম। জি, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে, একটা বিরতি থেকে ফিরে এসে আমি যে প্রশ্ন আপনাকে করেছিলাম সেই প্রশ্নের উত্তরের জন্য আপনার কাছে আসবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। বিরতির আগে কথা হচ্ছিল ডক্টর জাহিদুর রহমান আপনার সাথে, এবং যে প্রশ্নটি আপনাকে করেছিলাম সেটির উত্তর আপনি এখনো আমাকে দেননি। সেটি হচ্ছে যে নির্বাচন কিভাবে বাংলাদেশকে এই ইমার্জেন্সি থেকে উদ্ধার করবে। আমরা ইমার্জেন্সি আছি কিনা সেটা তার আগের প্রশ্ন। আমি মনে করি আছি।
আমরা এমন একটা সরকার এখানে কাজ করছে যে সরকারটা খুবই বেসিক কাজ, যেটা অন্তর্বর্তী সরকারের না। এটাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলছি না, আমিও মনে করি এটা তার চেয়ে বেশি কিছু। এটা একটা গণঅভ্যুত্থানের সময় তৈরি হওয়া সরকার। সো অন্তর্বর্তী 3 মাসের সরকার না, মানে তত্ত্বাবধায়ক 3 মাসের সরকারেরও খুবই বেসিক একটা কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার নিশ্চিত করা। মানে একটা রাষ্ট্র হয়ে উঠলো কি না এটা বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরগুলোর একটা হচ্ছে এখানে ল অ্যান্ড অর্ডার কাজ করে। এখানে ট্রাইবাল সোসাইটির মতো মব তৈরি করে ওকে মারো, ও তাকে ধরো, ও পাল্টা করো, এটা হয় না। আর যদি হয়ও সেটার বিরুদ্ধে স্টেটের প্রেজেন্স দেখা যায়, স্টেট ব্যবস্থা নেয়, সেটা দেখা যায়। এটা হচ্ছে না। প্রধান উপদেষ্টা নিজে একজন রাজনৈতিক নেতা যখন 11 দলের সাথে বসলো, শাহাদাত হোসেন সেলিম, উনি আমার সাথে একটা টক শোতে বসে বলছেন, প্রধান উপদেষ্টা বলে ফেলছেন যে এরকম অবস্থা হলে নির্বাচন কিভাবে হতে পারে। বা পরের দিনও তিনি একই ধরনের কথা, পতিত শক্তি মানে আওয়ামী লীগকে টেনে এনে বলছে যে এদের অবস্থা নাকি এতই খারাপ যে তারা ভীষণভাবে বাধা দিচ্ছে। সো আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারছে না, দেশের অর্থনীতিতে ডিজাস্টার তৈরি হয়েছে। আই রিপিট, আমরা কোনো একদিন যদি সুযোগ হয় আলাপ করতে পারি, অর্থনীতিতে ডিজাস্টার আছে। গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন এলসি খোলা হয়েছে। মানে আমাদের আমদানি এত কমে গেছে কারণ আমাদের অর্থনীতি শ্রিঙ্ক করছে, আমাদের ভোগ কমে গেছে, আমাদের ডলারের রিজার্ভ দেখে আমরা অনেকে সরকারের ক্রেডিট দেখি, এর মধ্যে একটা ডিসক্রেডিট আছে, অনেকে জানে না। ডলারের ফ্লো ভালো আছে, রপ্তানি কিছুটা ভালো হচ্ছে, সবচেয়ে বড় কথা রেমিটেন্স ভালো আসছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কনজাম্পশন কমে গেছে। ফলে আমাদের ক্যাপিটাল মেশিনারি, র ম্যাটেরিয়ালস বা কনজিউমার গুডস ইম্পোর্ট আমরা আর করছি না। সো অর্থনীতি খুব খারাপ আছে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলুন, দেখবেন তারা প্রত্যেকে সংকটে আছে। আমি মাঝারি থেকে ছোট দোকানদারদের সাথে কথা বলি, অর্থনীতি যখন শ্রিঙ্ক করে এদের সবার বিক্রি কমে যায়, এদের সবার সার্ভিসের মূল্য কমে যায়। তো আমি দেখেছি এটা একটা সিরিয়াস সিচুয়েশন। বাংলাদেশ নির্বাচিত সরকার না থাকা অবস্থায় যেটা হয়, বাইরের শক্তিগুলো অনেক বেশি চাপ আপনাকে দিতে পারে। আমি বলছি না নির্বাচিত সরকার হলে চাপ দিতে পারবে না, কিন্তু সম্ভাবনা বেড়ে যায়। বাংলাদেশের উপরে নানা রকম চাপ আছে, যেমন ধরুন মিয়ানমারকে করিডোর দিতে হবে। এই আলাপটা, এই করিডোর কিন্তু হিউম্যানিটেরিয়ান করিডোরই। আমরা ওইটা নিয়ে দীর্ঘ ডিবেট করেছি, সরকার এটাকে নানানভাবে সরানোর চেষ্টা করেছে। তো এরকম একটা পরিস্থিতি। শুধু সেটা না, রাখাইন প্রভিন্সে রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়ে যুদ্ধ করতে পাঠানো হবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এটা নিয়ে খুব সিরিয়াস একটা রিপোর্ট তৈরি করেছে এবং বিবিসি বাংলা সরেজমিন রিপোর্ট করে দেখেছে রোহিঙ্গাদের ট্রেনিং হচ্ছে ওখানে, এবং তারা অনেকে জিহাদ শব্দটা ব্যবহার করেছে, তাদের এখন জিহাদে যেতে হবে, এবং বাংলাদেশ সরকারের সায় আছে। আপনি যখন এই নেগোশিয়েটগুলো করতে থাকেন, করতে যান, ডক্টর জাহিদুর রহমান, আপনার এই সবগুলো পয়েন্ট আমি নিচ্ছি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ সে বিষয়ে আসলে আমরাও যখন সরকারের থেকে যারা আসছেন তাদেরকে প্রশ্ন করছি এবং তারাও বলছেন তাদের অপারগতার কথা এবং বিভিন্ন, কিন্তু আপনাদের কি মনে হয় যে একটু বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছেন? কারণ অর্থনীতির কথা যখন বলছেন তখন তো এটাও মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ সরকার কি অবস্থায় অর্থনীতিকে রেখে গিয়েছিল। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা যখন বলছি তখন এটাও মাথায় রাখতে হবে যে সরকার যদি খুব বেশি স্ট্রিক্ট হয় তখন আবার সেই সরকারের সমালোচনা করা হবে যে সরকার স্ট্রিক্ট হচ্ছে, সরকার কেন এই ধরনের অবস্থায় যাচ্ছে, এবং তারপরে পুলিশ এবং সেনাবাহিনী সেখান থেকে সরকার কতখানি সহযোগিতা পাচ্ছে সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা নির্বাচন হলেই যে এই সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটি আসলে আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন? আচ্ছা, আমি প্রথম অর্থনীতি নিয়ে জবাব দিচ্ছি, প্রত্যেকটা জবাব দিচ্ছি। মানে যে কোনো একটা নির্বাচিত সরকার, যেই সরকারই আসুক না কেন, সবচেয়ে খারাপটা সরকারের সময় বাংলাদেশ উইল বি ফ্লাডেড বাই ইনভেস্টমেন্ট। কেন? 3 বছর আমার হিসাবে ইনভেস্টমেন্ট কম ছিল। শেখ হাসিনার বিরুদ্ধে যখন আমেরিকা র্যাবের বিরুদ্ধে স্যাংশন দিল, তারপরে ভিসা পলিসি দিল, 22 সালে 23 সাল, 24 সালে একটা ফল্ট ইলেকশন হলো, ব্যবসায়ীরা ইনভেস্টমেন্ট ওভাবে করেন। আমি ডোমেস্টিক ব্যবসায়ীদের কথা বলছি, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সরিয়ে রাখেন। এরপর এই সরকারগুলো যেরকম হয়, অন্তর্বর্তী সরকারের সময় ইনভেস্টমেন্ট হয় না, এটাই নিয়ম, অনিশ্চয়তা। আপনি কতদিন থাকবেন, কি থাকবেন, এমনকি এই আলাপ আছে সরকার কি থাকবে নাকি আরেক সরকার আসবে, মিলিটারি কি ক্ষমতা নিয়ে নেবে, এসবে ব্যবসায়ীরা ইনভেস্ট করে না। যখনই এই জিনিসটা কেটে যাবে, এই গোটা 3 বছরের ইনভেস্টমেন্ট অটোমেটিকলি মাঠে আসবে, এটা যে কেউ মিলিয়ে নিতে পারবেন সময়ে। সো ইনভেস্টমেন্ট বাড়বে, একটা নির্বাচিত সরকারের সময় ইনভেস্টমেন্ট বাড়ে, স্টেবল সরকারের সময়। ল অ্যান্ড অর্ডার, আমি যদি পাল্টা এভাবে বলি যে ল অ্যান্ড অর্ডার যদি এই অবস্থাই হয়, আপনি তাহলে অপেক্ষা কেন করছেন? সিচুয়েশন তো খারাপের দিকে যাচ্ছে অনেক ক্ষেত্রেই। নির্বাচিত সরকার আসলে লাভ যেটা হয় আসলে সেটা হচ্ছে এরকম, আমাদের তো ইনস্টিটিউটগুলো ঠিকমতো কাজ করে না। ধরুন পুলিশ কোনো একটা জায়গায় ঠিকঠাক মতো কাজ করছে না, একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, বড় একটা দল যখন আসে তার গ্রাসরুটে কিন্তু সংগঠক থাকে, তাদের একটা প্রভাব এদের উপরে থাকে এবং তাদের এক ধরনের ফোবিয়া থাকে যে আমি কাজ করতে হবে। পজিটিভ কাজের কথা বলছে, আবার উল্টো খারাপও হতে পারে, কিন্তু পজিটিভলি যদি কোনো সরকার চায় তাকে কাজ করতে হয়। নাম্বার 3, আমলারা এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, কারণ জানে এই সরকারের আসলে মাঠে কোনো ফোর্স নেই। এই আলোচনাগুলো ইউরোপের জন্য না,
ইউরোপে ইটালিতে গড়ে 60s পর গড়ে একটা সরকার 1 বছর 1.5 বছর টিকে। আপনারা কি আওয়ামী লীগ সরকারের সময় শক্তিশালী ছিল না? রাজনৈতিক সরকারের সময় কি তারা শক্তিশালী ভিন্নতা ছিল। আমরারা শক্তিশালী হয়েছে কারণ যখন আপনি ভোট চুরি করেছেন, শেষ পর্যন্ত এই ইঞ্জিনিয়ারিং এর সাথে যেহেতু তারা জড়িত ছিল, মানুষ তখন ইনভ্যালিড হয়ে গেছে। কিন্তু যখন আবারও আমার সবগুলোর কিন্তু একটা প্রেমিস আছে, সেটা হচ্ছে বাংলাদেশে 5 বছর পর পর অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে। সো যে সরকারটা ভোট দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, আমলা তার সাথে ওভাবে কথা বলতে পারে না। 18 সালে যে আমলা রিটার্নিং অফিসার শেখ হাসিনার হয়ে সিল মেরেছে, সে অন্য এমপিদেরকে এমপি মনে করে না। আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি, এমপিরা আমাদেরকে বলেছেন তাদের সাথে। তাহলে আমাদের ধরে নিতে হবে যে যেই সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন, তিনি 5 বছর পর পর একটি সুষ্ঠু নির্বাচন দিবেন। তাহলে এই জিনিসগুলো হবে। একদম তিনি যদি ওটা না করেন তাহলে আবার শেখ হাসিনা হবে, এটা ফর শিওর। শেখ হাসিনা হয়ে উঠেছে, এখন তিনি যে সেটি করবেন সেটি আমরা কিভাবে জানব? এটার কোনো গ্যারান্টি নাই। ইভেন এটা আলোচনা হতে পারে, আলাউদ্দিন হয়তো বলবেন যে আমরা কনস্টিটিউশনে কতগুলো গার্ড রেল টেল দিলে এগুলো ঠেকানো যাবে। আমি মনে করি না যাবে। এই জন্যই বলছি, ধরুন ট্রাম্পের মতো মানুষ 250 বছর পর 2020 সালে যখন নির্বাচনে হারলেন, তিনি এই নির্বাচনের ফল মানেন না। তিনি তার ভাইস প্রেসিডেন্ট মাইকেল পেন্স, যিনি পদাধিকার বলে সেনেটের প্রেসিডেন্ট ছিলেন, নির্বাচনের ফল বাতিল করতে বলছেন। তার সমর্থকরা ক্যাপিটালে গিয়ে স্টর্ম করলো তো, আমেরিকার মাটিতে এগুলো ঘটলো তো। তো এই পরিস্থিতি যদি হয়, আসলে কোনো কিছু গার্ডরেল নাই। দিনের শেষে জনগণকে ভিজিল্যান্ট হতে হয়, ফাইট করতে হয়। ডেমোক্রেসির ফাইট শেষ হয় না। আমার সময় আসলে আমি আবার বলবো। জি, তার মানে এই যে এটাও একটা ধারণা যে নির্বাচন হলে তাহলে হয়তো আমরা এই অবস্থার চেয়ে আরেকটু ভালো অবস্থায় যাব, কিন্তু সেটিরও আসলে কোনো গ্যারান্টি নেই। জি, জনাব রনি, আবার আপনার কাছে যেতে চাই। আপনি একটি কথা খুব বারবার করে বলেন, এই বিষয়ে যদি কিছু যোগ করতে চান করবেন। আরেকটি হচ্ছে যে আওয়ামী লীগের ফ্যাসিবাদকে আমি যদি ভুল না বলে থাকি, আপনি সাংস্কৃতিক ফ্যাসিবাদ বলেন, তাই তো? তো এখন তো আওয়ামী লীগ নেই, এখন আপনার কি মনে হয় যে সাংস্কৃতিক ফ্যাসিবাদ কি শেষ হয়েছে? আমি যদি একটু বলি যে মাহমির্জা, আপনি নিশ্চয়ই দেখেছেন, তার একটি বক্তব্য নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যে তিনি বলেছেন যে যদি এখন কেউ ছায়ানটে যায় রবীন্দ্রসঙ্গীত শুনে, তাহলেই সে আওয়ামী লীগের দোসর হয়ে যায়। আবার আমি দেখছিলাম সামিনা লুৎফা, তিনি একটি পডকাস্টে কথা বলেছেন, তিনি বলছেন যে আগে রাজাকারের ট্যাগ লাগতো, এখন দোসরের ট্যাগ লাগে। তাহলে এই যে সাংস্কৃতিক যে ফ্যাসিবাদ, আওয়ামী লীগের সাথে কি সেটির পতন হলো নাকি? ধন্যবাদ। আমি একটু 2-3টা জায়গা হয়ে তারপরে আপনার এখানে আসি। প্রথম কথা হলো, আমি এখানে বলছি যে জেনজি জেনারেশন এখানে যে অভ্যুত্থানটা ঘটছে, এটা কোনো সচেতন রাজনৈতিক ট্রেনিং এর মধ্যে দিয়ে ঘটে নাই। আওয়ামী লীগের ব্যাপারে তারা খুব ক্রিটিক্যাল ছিল পুরা পিরিয়ড জুড়ে, সেটাও ঘটে নাই। কারণ তারা তো বাস করতো 71-এর ন্যারেশনের মধ্যে। তারা তো তাদের এই জেনারেশনের ইতিহাসের সাথে কোনো সম্পর্ক ছিল না। তো এই বাপদাদার 71-এর ন্যারেশন, এবং সেই 71-এর একটা আওয়ামী দলীয় বয়ানের মধ্য দিয়ে এখানে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এটা আমরা জানি। ফলে এই জেনারেশনকে আমরা বলতাম যে এটার কোনো ভবিষ্যৎ নাই, এটা ডেরেল, এটা আই হেট পলিটিক্স জেনারেশন, হ্যাঁ, এ শুধু খাবে দাবে ফুর্তি করবে এরকম। ফলে এই জেনারেশন শুধু আপনার দেশকে রক্ষা করছে তা না, তার আত্মশক্তির উদ্বোধন হয়েছে, তার কর্তা সত্তার প্রতিষ্ঠা হয়েছে, এবং সে জীবন দিয়ে সেটা করেছে, এটা আন্ডারমাইন করা যাবে না। ফলে তার কোনোরকম কোনো রাজনৈতিক বুদ্ধি নাই, সে হাসিনাকে কোনো সারা জীবন কাউন্টার করে নাই, ফেসবুকে একটা পোস্ট দেয় নাই, নো, এগুলো কোনো কিছু দরকার নেই। সে বিদায় পৃথিবী বলে বন্দুকের সামনে দাঁড়াইছে, দাঁড়ানোর মধ্য দিয়ে সে ইতিহাসের সাথে তার যে সম্পর্ক, সে সম্পর্ক কায়েম করছে। এতদিন তার বাপদাদার ইতিহাসে সে বাস করতো 71-এর ন্যারেশনের মধ্যে বা 90-এর ন্যারেশনের মধ্যে। 71 তার দাদার, 90 তার বাপের, সে যদি এখন জেনজি হয়ে থাকে। ফলে ইতিহাসের সাথে তার সম্পর্ক এই প্রথম সে কায়েম করলো, এটা খুবই ইম্পর্টেন্ট। ফলে এই যে কর্তা সত্তার উদ্বোধন, এই যে নতুন, যেটাকে বলে যে আপনার প্যারাডাইম শিফট, মানে পাটাতন পরিবর্তনের মতো যে ঘটনা, এটাকে বুঝতে পারতে হবে। এবং এই ঘটনাটা যখন ঘটে, এইটা সচেতনভাবে রাজনৈতিকভাবে ঘটে নট নেসেসারি, এইটা একটা মোরাল আপরাইজিং। সে হয়তো আপনার চেতনার, তার বাবা হয়তো আওয়ামী লীগের দালাল, সে নিজেও হয়তো ছাত্রলীগের প্রতি শর্ট বা এটাকে সে ট্রেন্ডি মনে করে, কিন্তু সে দেখছে তার বন্ধু গুলি করে মারতেছে, আর ঘরে থাকা যাবে না, নাইমা গেল যে এই যে সলিডারিটি, এবং সেই সলিডারিটি জীবন উৎসর্গ করার মতো। ফলে এর মধ্য দিয়ে একটা মানুষের নতুন জন্ম হয়। ফলে এটা পুরা জেনারেশন পলিটিক্যালি যে পরিমাণে এডুকেটেড হয়েছে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেইটা আপনার পুরা সময় সে যে নীরব ছিল, সেটা আলোকে তাকে আপনার বিচার করতে পারবেন না। আপনি বললেন যে নতুন জন্ম হয়েছে, আপনার কি মনে হয় যে নতুন জন্মের পরে যাদের এই নতুন জন্মটা হলো, তারা কি এখন তারা ঘরে ফিরে গেছে? তারা ঘরে ফিরে গেছে এখন খুশি, নাকি তাদের মধ্যে এটি নিয়ে ডেফিনেটলি তারা ঘরে ফিরে গেছে, এবং সেটার এজেন্সি নানাজন, নানা দল, নানাভাবে ভাগ করে নিছে। কিন্তু ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে এই যে একটা ইনোসেন্ট কর্তাসত্তার উদ্বোধন হয়েছিল, এটা ইনোসেন্টই বলতেছি, এইটা শেষ হয়ে যায়নি। এই জন্যই বলতেছি, এটা কি চায় না, সেই রায় তো দিল, এবার সে যে আকাঙ্ক্ষাটা তৈরি হলো, এটার আলোকে যদি আপনি রাজনীতি না করেন, তখন তার মধ্যে পলিটিক্যাল অ্যাংজাইটি তৈরি হবে।
আপনার মনে থাকার কথা ৭১-এর পরে রক্ষী বাহিনী গণবাহিনী কারা করছিল? রাজাকাররা এসে করছিল। গণবাহিনী যারা গইরা তুলছিল তারা মুক্তিযোদ্ধা ছিল না, তারা ফাইটার ছিল না। তো আপনার এই যে জেনজি জেনারেশন, যেটা তো মৃত্যুঞ্জয়ী, ও তার পাশে তার বন্ধু, আমি মাঠে ছিলাম, আমি দেখছি কীভাবে মানুষকে গুলি করে মারা হয়েছে, এবং কোনো পলিটিক্যাল সেন্স নেই। ইভেন আওয়ামী লীগের প্রতি একটু সফট কর্নার ছিল, এরকম ছেলেও যেভাবে তার পলিটিক্যাল চেঞ্জ হয়েছে, রেডিক্যালি যেভাবে নেতৃত্ব দিচ্ছে, এইটা চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। একটা বাচ্চা ছেলে, স্কুল মানে ধরেন হয়তো স্কুল শেষ করে কলেজে পড়ছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলে। তো ফলে এই যে নতুন কর্তার সাথে এই যে এটার যে স্পিরিচুয়াল একটা আপনার ধরেন যে বিউটি আছে, এটা বুঝতে পারতে হবে। ফলে এটা যদি আপনি না করেন, তখন যে পলিটিক্যাল এংজাইটি তৈরি হবে, ওইটা হলো কামিং রেভলিউশন। এটা তো রেভলিউশন হয় নাই, এটা তো একটা অভ্যুত্থান, আমরা বারবার বলতেছি। কিন্তু এই অভ্যুত্থানের কাছ থেকে বিপ্লবী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটা বিপ্লবী স্কেলের প্রায় একটা অভ্যুত্থান। ফলে এখন এই যে আপনি যেটা বললেন যে এখন যদি আপনি এটাকে আন্ডারমাইন করে আপনি আবার আগের মতো শুধু ক্ষমতার ভাগাভাগি কাঠামো, পলিটিক্যাল পাওয়ার, একদম পলিটিক্যাল পার্টির একটা ধরনের একটা মোনার্কি গড়ে তুলেন, যে ক্ষমতার সাথে শুধু ওই রাজনৈতিক দলের সম্পর্ক, জনগণের সম্পর্ক না, তখন আপনার এই যে বিশাল জনগোষ্ঠী যে জীবন দেওয়ার জন্য রাস্তায় গেল, দিয়ে আবার পরে ঘরে ফিরে গেল যে না এবার একটা রাজনীতি চেঞ্জ হবে, সমাজ চেঞ্জ হবে, তার মধ্যে একটা এংজাইটি গ্রো করবে, পলিটিক্যাল এংজাইটি। সেটা রক্ষী বাহিনী গণবাহিনীর চেয়ে ভয়ঙ্কর ফেনোমেনা তৈরি করতে পারে। ফলে আপনি নির্বাচিত সরকার হয়ে আসার পরে বা আপনি যেভাবে আসেন, আপনার প্রধান দায়িত্ব হলো এই যে সলিডারিটি, এই যে আপনার মৃত্যুঞ্জয়ী এক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং একটা অভ্যুত্থান মানুষ কেমন এডুকেটেড করে, এটা 10,000 বই পড়ার কাজ হয়ে যায়। মানে সে তো আপনি এর চেয়ে বড় স্যাক্রিফাইস তো আর নাই, জীবন দিতে চলে গেছে, ব্যাপারটা বুঝতে পারতে হবে। ফলে এইটাকে আমি বলতেছিলাম যে এই জন্য এটার কোনো রাজনীতি ছিল না, কিন্তু এটার যে স্পিরিট ছিল, স্পিরিট হলো সবকিছু চালিকা সত্যি, ইন হেগেলিয়ান সেন্স। ফলে এটার আলোকে রাজনীতি আমাদের করতে পারতে হবে, এটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। এটা ছিল আমার বক্তব্য। এইবার আপনার সেকেন্ড কোশ্চেন যেটা ছিল, সেটা হলো দেখেন এখানে এটা আমরা অভ্যুত্থান বলতেছি, অভ্যুত্থানের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক বন্দোবস্ত বা ফয়সালা কায়েম হয় না। কিন্তু আপনার এখানে কেন এটা বিপ্লব বলতেছি না বা বলা যাবে না, এটা যেটা বামপন্থীদের সাথে বড় আমাদের তফাৎ, সেটা হলো এক ধরনের বামপন্থীরা বা এক ধরনের আপনার ধরেন যে বামপন্থীর বাইরেও কিছু লোক এটাকে যে বিপ্লব বলতেছে, তারা কোন জায়গা থেকে বিপ্লব বলতেছে? বিপ্লব হওয়ার জন্য এইটার যে ধরনের আপনার পলিটিক্যাল ট্রেনিং, একটা মতাদর্শগত অবস্থান, এগুলোর মধ্য দিয়ে তার শত্রুকে চিহ্নিত করা, তাকে পরাজিত করা, এবং পরে মিলিটারি ব্যুরোক্রেসি সব কিছুর উপর নিয়ন্ত্রণ নেওয়া, সেটা নিতে হয়। সেটা এই অভ্যুত্থানকারী শক্তির উপর ছিল না। মিলিটারির মতো ফাংশন করছে, ব্যুরোক্রেসির মতো ফাংশন করতেছে। ফলে এই কাঠামোর মধ্যেই আমাদের এখন হলো দেশ শাসিত হচ্ছে, যে কারণে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না এরকম মনে হচ্ছে, এবং একটা কেওয়াজ দেখবেন যে চারদিকে লক্ষ্য করা যাচ্ছে, যে আলোচনা এখানে হইল। এখন আপনি যে প্রশ্ন করলেন এখানে সাংস্কৃতিক ফ্যাসিবাদ, আওয়ামী লীগ এসেনশিয়ালি সাংস্কৃতিক ফ্যাসিবাদ ছিল। কেন ছিল? কারণ তার যে বাঙালি জাতীয়তাবাদী আইডিয়াটা, এটা একটা ট্রাইবাল আইডিয়া। আপনার এখানে আমরা বলছি বাংলাদেশি আত্মপরিচয়, যেটা এটা আমাদের একটা সিভিলাইজেশনাল আত্মপরিচয়। এটা চাকমা, মারমা, পাহাড়ি, মুসলমান, হিন্দু নির্বিশেষে এইটা আমাদের একটা সিভিলাইজেশনাল আত্মপরিচয়। বিশ্ব বাঙালি ধরেন 45-50 কোটি বাঙালির একটাই রাষ্ট্র, সেটা হলো বাংলাদেশ। ফলে পৃথিবীর এই জন্য এখন ন্যাশনালিজমটা আর হইলো ট্রাইবাল না, এটা ট্রান্সন্যাশনালিজম। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থেকে এই বাংলাদেশকে বিলং করতে পারেন। এই জন্য ওই রকম একটা দেশ আপনাকে তৈরি করতে পারতে হবে, যেই বিলঙ্গিংয়ের মধ্যে আপনার এখানে শাহবাগী, নাস্তিক, আস্তিক সবাই মিলে এটা থাকবে। এই জন্য আমরা বলছিলাম যে অভ্যুত্থানের পরে যে রাষ্ট্রটা লাগবে, সেটা হলো একটা ভ্যালু বেজ রাষ্ট্র লাগবে, মতাদর্শ সমাজে থাকবে। মতাদর্শ বলতে ডানপন্থা, বামপন্থা, এগুলোর যে আপনার ঝগড়া, এগুলোর যে আপনার ধরেন যে বিভাজন, ডায়লগ, এগুলো সামাজিক স্তরে থাকবে। রাষ্ট্রকে যখন আপনি ইডিওলজিক্যাল ফাংশন করতে মানে চাইবেন, সেটা হোক বামপন্থা হোক ডানপন্থা, এটা ফ্যাসিস্ট হয়ে উঠবে। কারণ হলো এখানে তাহলে এখন যে আলোচনা, এখন যে সবার মধ্যে একটা উদ্বিগ্নতা দেখা যাচ্ছে, সেটা আমি ফলে এখানে আরেকটা দিক থেকে আলোচনাটা করা যায়। এখানে বামপন্থার একটা রিডিং লাগবে আমাদের, কারণ আমাদের এখানকার মার্কসিজমের রিডিংটা, বামপন্থীরা যে রিডিংটা দাঁড় করাইছে, আপনি যাদের নাম উল্লেখ করলেন দেখলেন, তাদের মতাদর্শগত পজিশন যেটা, সেটা হলো এখানে মার্কসের যে রিডিংটা, এটা কলকাতার তাফসিরের আলোকে রিডিং তৈরি হয়েছে। তারা ডিরেক্ট মার্কস হেগেলিয়ান অর্থে বা ফিলোসফিক্যালি এখানে পড়ে নেই। বাংলাদেশে মানে রিডিং মার্কস ইন ঢাকা, এটা জরুরি। আপনি বাংলাদেশের মতো করে আপনি যদি, ডেফিনেটলি মার্কসিজমের অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে দুনিয়ার হিস্ট্রিতে, এবং তার অনেক প্রপোজিশন আছে যেটা পলিটিক্যালি ইম্পর্টেন্ট হইতে পারে আমাদের জন্য। কিন্তু এখানে মার্কসিজমের নামে, প্রগতিশীলতার নামে সোললি ইসলাম বিদ্বেষ উৎপাদন করা হয়েছে। এখানে ফেথ ফ্রিডমের জন্য তো দাঁড়ানো হয়নি। এখানে আপনারা ধরেন টুপিদারির প্রতি যে হেট্রেশন, সেটার পক্ষে একজন নাগরিক দাঁড়াবে না, সে প্রগতিশীল হলেও। আবার অন্যদিকে আপনার কেউ একটা ধরেন যে আপনার হাতা কাটা ব্লাউজ পরতেছে, এই জন্য তাকে অবমাননার জন্য একটা টুপিয়া দাঁড়িয়েও তো দাঁড়াইতে হবে। এটাই হলো নাগরিক ভিত্তিক রাষ্ট্রের
ব্যাপার। আর সেটা কি দাঁড়াচ্ছে? সেটা দাঁড়াচ্ছে না। কেন দাঁড়াচ্ছে না? কারণ আপনার এই যে ট্রাইবাল ইডিওলজি, আপনার ন্যারেশন আছে, আপনি আপনার বয়ান, আপনার সাংস্কৃতিক ধারাটাকে জাতীয় ধারা মনে করেন, আপনি জাতি। ফলে জাতি ধারণার মধ্যে যে বৈষম্য, এটা হলো প্রধান সমস্যা। এই জন্য আওয়ামী লীগ এটাই করছিল। এখানে ধরেন রবীন্দ্রনাথকে একটা রাবীন্দ্রিক ফ্যানাটিসিজমের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো ডেফিনেটলি রবীন্দ্রনাথকে আপনি অপছন্দ করেন মানে না আপনি জঙ্গি। আপনার এই যে কালকে সেদিনই তো বলতেছিল যে আবার রবীন্দ্রনাথকে পছন্দ করলে আপনি আবার শাহবাগী। ফলে এই যে আপনার এই যে বিভাজনটা, এই বিভাজন রেখাটার ক্ষেত্রে আমাদের যেটা বলতে, এই জন্য আমরা যেটা বলছি ভ্যালু প্লুরালিটি লাগবে আপনার সমাজে। এখন ভ্যালু প্লুরালিটি করার জন্য আপনাকে করতে হবে, এখানে বাংলাদেশের জাতীয় সংস্কৃতি বলতে যেটা দাঁড়াইছে এটা আওয়ামী সংস্কৃতি। এই আওয়ামী সংস্কৃতি এবং জাতীয় ইতিহাস নেই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, এটা আওয়ামী ইতিহাস। ফলে আপনার যে জাতির ইতিহাস থাকে না সেখানে তো জাতি গঠন হয় না, সমস্যা তো গোড়ায়। ফলে আপনার তো একটা জাতীয় ইতিহাস লাগবে। আপনার ৭১ একটা জনযুদ্ধ ছিল, সেটা আপনি আওয়ামী যুদ্ধে রেখে দিয়েছেন। ফলে আপনাকে তো একটা জাতীয় ইতিহাসের প্রকল্প লাগবে। এই জন্য ২৪ কেন গুরুত্বপূর্ণ? আপনি ৭১ একটা ভূখণ্ড পেয়েছেন, ২৪-এর ইতিহাসে লিখতে পারছি না তো ৭১-এর ইতিহাস রাইট। ফলে ৭১ থেকে আপনার শিক্ষাটা কি নেবেন? ২৪ এটা তো আপনার এনসিপি, জামাত বা বিএনপি না, এটা জাতীয় ঘটনা। ফলে আপনার জাতি গঠনের জন্য আপনার মূল যে জায়গাটা দরকার সেটা হলো বাঙালি জাতীয়তাবাদী যে ট্রাইবালিজম, এবং এটার সাথে প্রগতিশীলতা, বামপন্থা, মার্কসিজমের যে একটা আপনার ঐক্য মিলায় এখানে যে আওয়ামী ফ্যাসিবাদ হাসিনার হাতে চূড়ান্ত পরিণতি লাভ করছে, এটা তো পরাজয় হয়েছে ২৪। এই কারণে আপনি ডানপন্থাকে ভয় পাচ্ছেন। ডেফিনেটলি সমাজে ডানপন্থা থাকবে, কিন্তু দেখতে হবে সেই ইলেকট্রাল প্রসেস, ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে সে আছে কিনা, নাকি সে আরেকটা ফ্যাসিজম কায়েম করতেছে। তো ফলে সেই জায়গা থেকে আপনার এখানে ডিরেক্ট যারা এই আর্গুমেন্টটা করছে, সমাজে এই বিভাজনটা আছে। এখানে শাহবাগ কায়েমের মধ্যে দিয়ে ফ্যাসিবাদকে সামাজিকরণ করা হয়নি। ডানপন্থার এখন এখানে বাংলাদেশের আশঙ্কা, সেটা কি আপনি একটা এলিট এক ধরনের আশঙ্কা, মানে এলিট আশঙ্কা না, আমি বলতেছি ডানপন্থা সমাজে ছিল না, সবসময়ই ছিল। আপনার এখানে বামপন্থার যত অ্যাপিল, এটা তো পলিটিক্যালি পরাজিত হয়েছে। এক নম্বর হলো এটার সাথে ইসলাম বিদ্বেষের সম্পর্ক কেউ অস্বীকার করতে পারবে? শাহবাগের মধ্য দিয়ে বাংলাদেশে এন্টার বুদ্ধিজীবীতে আত্মহত্যা করছে। এখানে ফাঁসি বিচার না, ফাঁসির দাবিতে যখন একটা মানুষ দাঁড়ায়, যুদ্ধ অপরাধের বিচার চাওয়া কোনো অন্যায় না, বিচার চাওয়া অন্যায় না, কিন্তু ফাঁসির দাবিতে যখন দাঁড়ায় এটা উন্মাদনা না? এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মব। যখন এই ঘটনাকে আপনি একটা জাতীয় ঘটনা, জাতীয় প্রগতিশীলতা এবং বাকিটা হলো জঙ্গি রাজাকার, এরকম বিভাজন আপনি করলেন সমাজে, তো এটা ডিপলি প্রভাব। আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতি যেটা করছে, আমাদের সমাজের মোরাল ফ্যাব্রিক ভেঙে দিয়ে গেছে। ফলে আপনার এখানে এই জন্য আমি বলছি বামপন্থার দিক থেকে আমাদের মার্কসের একটা বাংলাদেশি রিডিং লাগবে। মার্কসের এখানে যে রিডিংটা, এটা হলো হিন্দুত্ববাদী রিডিং। এই রিডিংটা চেঞ্জ করেন, তাহলে এই ভয়টা কমে যাবে। এই রিডিং কারা চেঞ্জ করবে? এর বুদ্ধিজীবীদের কাজ, ইন্টেলেকচুয়ালদের কাজ। বাংলাদেশে ইন্টেলেকচুয়াল নাই, কোনো পাবলিক ইন্টেলেকচুয়াল নেই, মানে বিরল ব্যতিক্রম বাদে। কোনো না কোনো দলের পারপাস সার্ভ না করলে তার ধরেন পেট ভরে না, মন ভরে না। তো ফলে এখানে যে ন্যাশনাল ইন্টারেস্ট, যেটা আমাদের জাতীয় গঠন প্রকল্প হাতে নিতে হবে। ২৪-এর প্রধান কাজ কি? আপনার রাজনৈতিক স্বাধীনতা ছিল না, একটা ভূখণ্ড ছিল। ফলে রাজনৈতিকভাবে একটা স্বাধীন জনগোষ্ঠী তৈরি করার জন্য, সেটা তো এমন না যে সবাই রবীন্দ্রনাথকে আপনার ক্লাসিক মানতে হবে, না মানলে আপনি সাহিত্য বুঝেন না, সংস্কৃতি বুঝেন না। তারপরে হইলো সবাই আপনার প্রগতিশীল, অসাম্প্রদায়িক, আপনার যেটা এটা হতে হবে সেটা না। ফলে এক সেকেন্ড শেষ করি, এক সেকেন্ড। ফলে আপনার গণতন্ত্রের ধারণার যে আওয়ামীকরণ হয়েছে, এই জায়গা থেকে জাতিকে বের করতে হবে। এই জন্য গণতন্ত্রের ধারণা মানে কি? বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আপনার মতো হয়ে যাওয়া না, সবাই প্রগতিশীল হয়ে যাওয়া না, সবাই ইসলামিস্ট হয়ে যাওয়া না। ইসলামী জায়গায় থাকবে, প্রগতিশীলতার জায়গায় থাকবে, এবং এই বৈচিত্র্যের মধ্যে একটা ন্যাশনাল প্রাইড, বাংলাদেশী আমরা যে সবাই, এইটার একটা সিভিলাইজেশনাল অ্যাপিল আপনি তৈরি করতে পারতে হবে। সেই পথে এক বছর আগানো হয় না। যে কোনো জাতির সংস্কৃতির মূল হলো আত্মমর্যাদাবোধ। এই জাতির আত্মমর্যাদাবোধ কোথায় থাকে? আওয়ামী লীগের সময় সব আওয়ামী লীগ ছিল, খুঁজে পাওয়া যায় না, ২-৪টা ব্যতিক্রম ছাড়া। এখন আওয়ামী লীগ না, এখন সব বিএনপি জামাত। তো এই যে লিকুইড সোসাইটি, যখন যে পাতে ক্ষমতামুখী এবং রাষ্ট্রকে একটা লুটপাটের সিন্ডিকেট মনে করা, তারপরে সে তার সাথে নিজের সম্পর্ক তৈরি করার জন্য, হ্যাঁ, বিসিএস হোক বা পলিটিক্যাল ক্যাডার হিসাবে হোক, সেখানে হাজির হওয়ার একটা প্রতিযোগিতা তৈরি করা। এই জাতি দিয়ে তো উন্নত জাতি হয় না, এরকম মানুষ দিয়ে তো উন্নত জাতি হয় না। ফলে এই কালচারাল ফাইটটা লম্বা সময় ধরে আপনার করতে পারতে হবে, এবং এটা করার প্রধানতম দায়িত্ব হলো দেশের কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক এবং কালচারকে ধরেন শেপ দেয় বা আপনার ধরেন জনমত যারা তৈরি করে, তাদের অনেস্টভাবে এটা করা। এবং আমাদের এটা মনে রাখতে হবে, আপনার সাথে আমার মতের ১০০% ভিন্নতা থাকবে, কিন্তু সেই মত ভিন্নতা নিয়ে আমরা যেন
জাতীয় ইউনিটি বা জাতীয় ঐক্যের প্রশ্নে একমত থাকতে পারি, জি, একসাথে থাকতে পারি। আমি এই প্রসঙ্গে ডক্টর জাহেদ আপনার কাছে আসব, কিন্তু তার আগে আমি একটু আলাউদ্দিন আপনার কাছে যেতে চাই। আমি একটি বিষয়ে আপনার মত জানতে চাচ্ছিলাম, কারণ এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সেটি হচ্ছে আপনাদের দলের সার্জিস আলম, যিনি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, তিনি নিজের ফেসবুকে লিখেছেন যে 2024 সালের 5 অগস্টের পর থেকে আজ পর্যন্ত সেনাপ্রধান যতবার সিএমএইচে চিকিৎসাধীন জুলাই আহতদের দেখতে গিয়েছেন, সব উপদেষ্টার মোট ভিজিট কম্বাইন করলেও তার চেয়ে কম হবে। হঠাৎ এই মন্তব্য, আপনার যদি কোনো ব্যাখ্যা থেকে থাকে যে হঠাৎ করে এই মন্তব্যটা তিনি কেন করলেন আসলে? ধন্যবাদ। আমি আসলে এই রনি ভাইয়ের বক্তব্য যত সুন্দরভাবে শুনছিলাম, এর মধ্যে এসে আপনি এমন প্রশ্ন করলেন যে এটা উত্তর দিতে আসলে আমি বিব্রত বোধ করছি। মূলত বিষয়টা হলো যে আমরা দেখেছি যে না, বিব্রত বোধ করার একটা বড় কারণ হলো যে গণঅভ্যুত্থানের পর আমরা যাদেরকে এখন নেতৃত্বে দেখছি, তাদের অনেক কর্মকাণ্ড, অনেক কথাবার্তায় আসলে আমরা সামহাও গণঅভ্যুত্থানের স্বার্থে এবং অনেকগুলো ঘটনা, যে ঘটনাগুলো আসলে গণঅভ্যুত্থানের সময় আমরা মানুষের কাছ থেকে শুনেছি, জাহেদ ভাই কিংবা রনি ভাই তারাও বিভিন্নভাবে ন্যারেট হয়েছে আমাদের কাছে, কিন্তু ওই সময় কি ঘটেছিল কিংবা তারপরও এখনো আসলে কি ঘটে চলছে, অনেক কিছু কিন্তু আমরা অনুমান করি অথবা আমরা সেকেন্ডারি সোর্স থেকে আমরা জানি বুঝি। এর মধ্যে হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুকে পোস্ট দিয়ে জানান দিলেন যে এখানে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে তাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে গিয়েছিল। এর আগ পর্যন্ত কিন্তু এটা আমরা জানতাম না। এখন জানতাম না, এই ঘটনার অনেক দিন পরে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি। তো জানার পর আসলে এটা প্রতিক্রিয়াটা এক একজনের কাছে এক এক রকম হয়েছে, যে এটা আসলে একটা কনফিডেন্সিয়াল বিষয়, কি জনগণের কাছে এটা প্রকাশ করা এটা ব্রিচ অফ আপনার কন্ট্রাক্ট কিনা। আপনাদের মধ্যে কমিউনিকেশন কি তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়? না, এই ধরনের ঘটনাগুলো আমার মনে হয় যে এই মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয় তা না, কারণ কারো পেটের ভিতরে অনেক তথ্য আছে, হঠাৎ করে ফাঁস করে দিল, এটা তো আমরা আসলে জানার কথা না। এখন সার্জিস আলম যে এই সেনাপ্রধানের ক্ষেত্রে মন্তব্য করেছেন, এই মন্তব্যটি আমি প্রথমত খুব ইনসেন্টলি দেখতে চাই, কারণ এটা সেনাপ্রধানের প্রশংসা করলেন নাকি উপদেষ্টারা যথেষ্ট পরিমাণে জাননি বা গুরুত্ব দেননি, সেই বিষয়টি বলতে চাইলেন না? এটা তো দুইটাই আসছে, এটা যে আমি বলছিলাম যে প্রথমত একটা ইনোসেন্ট রিডিং হলো যে সেনাপ্রধানের যে মানবিক সেন্স আছে এবং তিনি যে দায়িত্বশীলতার সাথে তার যে প্রতিষ্ঠান সিএমএইচ এর মধ্যে আহতরা আছেন তাদেরকে সে নিয়ম করে প্রতি শনিবার দেখতে যাচ্ছেন। দ্বিতীয়ত তো সত্য যে আমরা যে উপদেষ্টা পরিষদ পেয়েছি তাদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে এরকম আপনি এটাকে একেবারে ইনোসেন্ট ভাবে দেখতে চাইছেন? না, প্রথমত আমি একটা রিডিং বললাম, প্রথম রিডিংটা হলো খুব ইনোসেন্ট রিডিং, যে সেনাপ্রধান আসলে এই কাজটা করে যাচ্ছেন। দ্বিতীয়ত হলো যে আপনি যেটা ইঙ্গিত দিলেন, দ্বিতীয়ত হলো যে উপদেষ্টা পরিষদের মধ্যে যে সংবেদনহীনতা আছে, এটা তো বাস্তবতা। এবং আমরা দেখেছি যে শুধু একটা ঘটনা না, আরো অনেকগুলো ঘটনাতে আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের পরের যারা রাষ্ট্রের পরিচালনা যাদের দায়িত্বে আছেন তাদের যে পরিমাণ ডেডিকেশন দরকার ছিল, যে পরিমাণ তৎপরতা দরকার ছিল, এটা তো আমরা দেখতে পাচ্ছি না। এবং এই যে সামগ্রিক না দেখা এবং নিষ্ক্রিয়তা, এটার কিন্তু আজকে যে আলোচনার বিষয়, ধরেন আপনি মৌলিক সংস্কারের প্রশ্ন করেছেন, জাহিদ ভাই একটা পয়েন্ট থেকে আলোচনা করেছেন, রনি ভাই করেছেন, সবগুলোর যদি একটা জায়গা দেখেন, যদি আমরা সত্যিকার অর্থে একটা দক্ষ টিম পেতাম, একটা ভালো উপদেষ্টা। আপনি কোনো মানে রাজনীতি না, এটা তো দেখেন রাজনীতিবিদের প্রতিটা মন্তব্যই রাজনৈতিক, কিন্তু এটা যে একটা গ্র্যান্ড ন্যারেটিভ, যে আমরা যেটা বলছি যে আপনার রাষ্ট্রের ক্ষমতার এখন কতগুলো ব্লক আছে, ব্লকগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা কিনা, সেইটা একটা আলাদা প্রশ্ন হতে পারে। কিন্তু আমার যেটা মনে হয় যে প্রথমত উপদেষ্টা পরিষদের নিষ্ক্রিয়তার যে কুফল এবং নিষ্ক্রিয়তার মাধ্যমে যে আমরা একটা জাতিগত বড় অপরচুনিটি মিস করে যাচ্ছি, এইটা আমরা যারা গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে মাঠে ছিলাম এবং রাজনীতি করতে এসেছি আমরা খুব ভালোভাবে টের পাচ্ছি। এবং আমাদের মনে হয় যে এই জায়গাটা আসলে একটা মানে একটা ওকাপ কল আসছে সবার জন্য, এবং সেটাই সার্জিস আলমের মাধ্যমে। সেটি হচ্ছে যে সাংবাদিক তাসনিম খলিল, তিনি আমাদের চ্যানেলের একটি টক শোতে এসেছিলেন এবং তিনি বলেছেন যে অভ্যুত্থানের সময় এনসিপির 2 জনপ্রিয় নেতা ডিজিএফআই এর আশ্রয়ে ছিল। যদি একটু আপনি বলেন যে এই বিষয়ে। অভ্যুত্থানের 2 জনপ্রিয় নেতার আপনার যদি 8 দফা এবং 9 দফার যে হিস্ট্রিক্যাল ফ্যাক্ট দেখেন, তো এটা তো আসলে বাজারে প্রচলিত আছেই। এখন যেটা তাসনিম খলিল ভাই বললেন, এই বিষয়টা মানে আমি ভেরিফাই করতে পারবো না এবং আমার পক্ষে এটা মন্তব্য করা যাবে না এই কারণে, কারণ এটা একটা ফ্যাক্ট যে এখানে আপনার চাপে পড়ে একটা 8 দফা দেওয়া হয়েছিল, পরবর্তীতে যে 8 দফাটা আপনার অস্বীকার করে আবার 9 দফা এসেছে।
এবং 9 দফা থেকে 1 দফা এসেছে। এখন 8 দফা যেই পরিস্থিতিতে এসেছিল এবং তারা কি আসলে হ্যাপিলি এটাকে অ্যাকসেপ্ট করেছে, তারা কি উইলিংলি গিয়ে আপনার যেটা বলেছেন যে ডিজিএফআই এর গাড়িতে চড়ে আপনার শহরে টহল দিয়েছে, নাকি তারা আসলে চাপে পড়ে ওই সময়ের তারা যেরকম মানে কেউ ডিবি অফিসে আছেন, কেউ পলাতক আছেন, তারা হয়তো বা সরকারের সাথে আপনার সামহাও তাল দিয়ে যাচ্ছে। এটা তো আমরা দেখেছি, যেটা রনি ভাই খুব স্পষ্টভাবে বলেছেন যে প্রতিটা তারপরে যখন আমরা এই ধরনের ফেসবুক স্ট্যাটাস হঠাৎ করে দেখতে পারি, মানে দেখি, তখন কি আমাদের এটি নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কিনা আপনি দেখছেন? শঙ্কার তো কোনো কারণ নেই, কারণ তারা তো রাজনীতি করছে, তারা তো এমন কোনো জায়গায় নাই যে তাদের স্ট্যাটাস কিংবা তাদের অবস্থান রাষ্ট্রে অনেক আপনার আমূল পরিবর্তন করে দিতে পারে। তারা আপনার আমার মতো সাধারণ মানুষ, তারা রাজনৈতিক একটা মানে নিয়ে প্রকল্প নিয়ে তারা সামনের দিকে যাচ্ছে। আমার মনে হয় তাসনিম খলিল যেটি বুঝাতে চেয়েছেন সেটি হচ্ছে যে ডিজিএফআই এর আশ্রয়ে তারা ছিলেন এবং ডিজিএফআই এর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা দলে ছিলেন, এই ধরনের একটি ইঙ্গিত তিনি না। আমার দেখেন, এই বিষয়টা আমি একজন দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আমি এটা কখনোই বলতে পারবো না যে এখানে ডিজিএফআই অথবা বাইরের কারো ইন্টারেস্টে দলে কেউ অনুপ্রবেশ করেছে। তবে প্রতিটা রাজনৈতিক দলেই বিভিন্ন গ্রুপের ইন্টারেস্টের জন্য লোকজন থাকবে, হ্যাঁ, কিন্তু এই বিষয়টাকে অভ্যুত্থানের একটি ঘটনার সাথে যুক্ত করে অভ্যুত্থানকালীন যে বাস্তবতা এটার সাথে এখনকার যে রাজনৈতিক বাস্তবতা এটা মেলানো আমার মনে হয় খুব ছেলে মানুষের কাজ হবে আর কি। কারণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি রনিভের যে পয়েন্টটা বলেছে যে প্রতিদিন চেঞ্জ হচ্ছে, এক একটা গ্রুপ এক এক ভাবে আপনার রেসপন্স করছে। জনাব আলাউদ্দিন, অসংখ্য ধন্যবাদ। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে যেতে চাই, যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল এই বিষয়ে যদি কিছু যোগ করতে চান, দক্ষিণ পন্থার উত্থান নিয়ে যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে সেটি নিয়ে যে আলোচনা, সেটা নিয়ে কথা বলতে চাই। রনি, ওই যে 1 মিনিট সময় দিতে পারবেন? 1 মিনিট আমার যথেষ্ট, একটু সময় হলে ভালো হতো। যাই হোক, জেনজিরা অনেক পরিবর্তন চায়, পরিবর্তন না হলে তারা আবার মাঠে নামবে। রনিও আসলে জেনজির পুরো স্ট্যাটিস্টিক্স জানেন না, উনি ওনার চিন্তা থেকে এটা মনে করছেন। আমার আবার চিন্তা হচ্ছে শেখ হাসিনা পতনের সাথে সাথে জেনজিদের মেজরিটির উদ্দেশ্য সফল হয়ে গেছে, তারা পরবর্তীতে আর খুব বেশি কনসার্ন হবে না যদি না আমরা তাদেরকে পলিটিক্যাল প্রসেসের মধ্যে এডুকেট করে তুলতে না পারি। এটা হচ্ছে আমার জায়গা। নাম্বার টু, আমি একটু সময় নাই, সেটা হচ্ছে মানে খুব আইডিয়াল একটা সিচুয়েশনের কথা বললেন যে ইডিওলজি সোসাইটিতে থাকবে, স্টেটে যাবে না। সব পৃথিবীতে এম্পিরিক্যাল এভিডেন্স বলে একটা সোসাইটিতে যদি এগুলো থাকে সোসাইটিতে, এবং এটা স্টেটে যাবে, সোসাইটির এই পাওয়ারটা স্টেটের পাওয়ার দখল করতে চাইবে। পৃথিবীর এই মুহূর্তের সবচেয়ে বড় সংকট, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত সংকট হচ্ছে রাইটিস্ট পলিটিক্স ক্ষমতা দখল করছে। এটা বিভিন্ন ফর্মের রাইটিস্ট পলিটিক্স, আমাদের এখানে একরকম, আমেরিকা আরেক রকম, ইউরোপের বিভিন্ন দেশে এক এক দেশে এক এক রকম। সো এটা আসলে দুটোকে সেপারেট করে রাখা যায় না। এটা খুবই ইউটোপিয়ান চিন্তা যে সমাজে এটা রেখে দেব, স্টেট ওটা ভ্যালু বেসড স্টেট হবে, ওখানে সবার জন্য রাইট টাইট নিশ্চিত করা হবে, সে সার্ভ করবে। এটা হয় না। আমাদের আশপাশের দেশ থেকে শুরু করে সারা পৃথিবীর ফেনোমেনন এটা। রাদার আমরা স্টেটে পাওয়ার যখন যাবে তখন আমরা কিভাবে এটাকে কমব্যাট করব, কিভাবে আমরা একসাথে থাকতে পারবো, আলাপটা সেদিকে হতে পারে। এটা একটি ভ্যালিড কনসার্ন বলে আপনি মনে করেন? সারা পৃথিবীতে তাই। পৃথিবীতে কোথায় আইডিওলজিক্যাল ইয়েগুলো স্টেটের পাওয়ার দখল করতে যাচ্ছে না, ওটা বেস করে একটা পলিটিক্যাল পার্টি তৈরি হয়, তারপর সে নির্বাচিত হতে চায় এবং এই পপুলিস্ট ডেমাগগি শেষ পর্যন্ত ক্ষমতা দখল করছে। হয়তো এই বিষয় নিয়ে আমরা আজকে বিতর্ক করতে পারতাম। দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। আগামীকাল রাত 11:30টায় আবারও কথা হবে নতুন কোনো বিষয়।